আপনাদের সিআরকে কি বন্ধ হয়ে গেছে? একটু দেখেন তো, একটু আগে অন ছিল। এটা পাশেরটা, এটা আসছে লাইন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি কি সিআর? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, ওকে। এই সাবজেক্টটা হচ্ছে আপনার মানে অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং এটাতে আপনার ধরেন কিছু ম্যাথমেটিক্স আছে, কিন্তু মানে জেনারেলি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে চুয়েটে যখন আমরা এটা পড়ছি তখন আপনার এটার প্রতিপাদনগুলো অনেক বড় বড়, লাইক হচ্ছে আপনার একটা ফর্মুলা প্রতিপাদন যে করবেন এটা বেশ লম্বা। তো আমি হচ্ছে এই প্রতিপাদনগুলোকে অ্যাভয়েড করবো আর কি, ওগুলাকে অ্যাভয়েড করব। আমরা ম্যাথমেটিক্সগুলোকে বেশি ফোকাস করব, আমরা হচ্ছে কিছু অ্যালগোরিদম আছে ওগুলোকে বেশি ফোকাস করব। ওভারঅল এখানে টেনশনের কোনো মানে কারণ নেই, মানে এই সাবজেক্টে আপনি যদি জাস্ট ক্লাসগুলো ঠিকমতো করেন এবং আমি ক্লাসে যে জিনিসগুলো বলতেছি ওইভাবে যদি একটু লিখেন, আমার মনে হয় আপনাদের তো হাইস্ট গ্রেড এ 90-এর উপর মনে হয় এটা। এখানে হচ্ছে এটা না পাওয়ার কোনো রিজন নেই, মানে এটা হচ্ছে আপনার বোরিং কোনো সাবজেক্টও না, আবার আপনার অতিরিক্ত পড়াশোনা করতে হবে এমনও কোনো কিছু না। জিনিসটা হচ্ছে যে আপনার ম্যাথ যেগুলো থাকবে, ম্যাথের বিষয়টা তো হচ্ছে যে প্র্যাকটিস না করলে ম্যাথ কিন্তু টাইমলি মিলাইতে পারবেন না, এটা একটা জিনিসটা। সো ম্যাথ যখন থাকবে তখন ওটা একটু টাইমলি একটু মেলানোর চেষ্টা করবেন। আর থিওরিগুলা কীভাবে লিখবেন, কোনটা কীভাবে লিখবেন, আমি আমার পার্সোনাল নোটগুলো আপনাদের দিয়ে দিতেছি, এগুলো কিন্তু কোনো স্লাইড না, কতটুকু অংশ কোনটা লিখবেন, কীভাবে লিখবেন, এগুলো সব বলে দিতেছি, আপনারা আপনাদের মতো জাস্ট লিখবেন, বুঝছেন? মানে এখানে মানে আমার দিক থেকে অনেক ইজ থাকবে, যে হচ্ছে ধরেন এমন না যে আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখবেন আমি হচ্ছে আপনাকে ফুল মার্কস দেবো, জিনিসটা এমন না। মানে আপনি যদি জিনিসটা বুঝেন এবং জিনিসটা যদি লিখতে পারেন, যদি ফিগার্স থাকে অ্যাপ্রোপ্রিয়েট ফিগার দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে লিখবেন, বুঝতে পারছেন বিষয়টা? সো এখানে তবে একটা বিষয় একটু মাথায় রাখবেন যে এটা তো এইটা নিয়ে, এই সাবজেক্টটা নিয়ে খুব একটা বেশি টিউটোরিয়াল মনে হয় না পাবেন, মানে থিওরি নিয়ে পাবেন না। তো এটা সবথেকে বেটার ওয়ে হচ্ছে যে ক্লাসগুলোতে যখন করানো হবে তখন একটু যদি আপনি মনোযোগ দেন, এটা মানে হচ্ছে খুব ইজি লাগবে, এটা বড় কিছু না, বুঝছেন? বাট আর ল্যাবের বিষয়টা হচ্ছে ল্যাবের সময় বলি, ল্যাবে এইটার ল্যাবটাও অনেক ইজি, এটা প্রজেক্ট ওরিয়েন্টেড ল্যাব। প্রজেক্ট বলতে আপনার বোঝায় যে স্মলার 2 থেকে 3টা প্রজেক্ট করা আর কি। কারণ এইটা মানে দেখেন আপনি ওপি পড়ছেন না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওখানে তো অনেকগুলো কনসেপ্ট আছে, যেমন ইনহেরিটেন্স, তারপর হচ্ছে পলিমরফিজম, এগুলা আপনি যদি একটা প্রজেক্ট করে ফেলেন দেখবেন যে প্রজেক্টের ভিতরে সবগুলো চলে আসছে, তাই না? এই ল্যাবের এখানে যে ল্যাবটা হবে, ল্যাবটারও কনসেপ্টটা এরকমই আর কি, এখানে 2টা বা 3টা প্রজেক্ট করবেন এবং এই প্রজেক্টগুলো আপনার করতে হবে এমন না, এগুলো আমরা নিজেরাও হচ্ছে নেট থেকে ডাউনলোড করা প্রজেক্ট। আমাদের যে আসপেক্টটা থাকবে সেটা হচ্ছে প্রজেক্ট যখন আপনি নেট থেকে ইচ্ছা মতো আপনি নেবেন, এটা রান করবেন যখন, এর পরবর্তীতে এমন করতে হবে যে এই প্রজেক্টের প্রত্যেকটা বিষয় আপনি বুঝেন, বুঝতে পারছেন? আর এখন তো আপনার পড়ে পড়ে মুখস্থ করার মতো কোড করার দরকার নেই। আপনি যেটা জানেন যে এখানে একটা ফাংশন আছে নাম পলিগন, এটার কাজ কি, এটা কি কাজ করছে, আপনার স্ক্রিনের কোন জায়গায় এটার কাজ হয়েছে, আপনি যদি ওই জিনিসটা যদি ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনার মোটামুটি প্রজেক্ট ডান। তো এইটার জন্য একটা সমস্যা হচ্ছে কি, এইটা আপনার সেট আপ করাটা একটু ঝামেলা, একটু টাইম লাগে। তো এটা আপনাদের মনে হয় সবারই ল্যাপটপ থাকার কথা, বাসায় মোটামুটি সবারই থাকার কথা। তো আপনারা যেটা করবেন, আমি একটা লিঙ্কও দিয়ে দিছি ওনাকে, তো আপনারা আজকে ল্যাবে তো আর আমরা করবো না, আর এই ল্যাবের সেট আপ করাটাও একটু ঝামেলার। তো যেটা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদের ইনস্ট্রাকশনগুলো দিতে থাকবো, যে হচ্ছে আপনার আমি প্রথমে হচ্ছে সেট আপটা করবেন, সেট আপটা করে একটা সিম্পল একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দিব, ওই প্রজেক্টটা একটু চেষ্টা করবেন, ওইটা যদি হয় এরপরে আমরা গ্রুপ করবো আর কি। আপনাদের স্টুডেন্ট কি অনেক কম এখানে? 15 জন। তো আমরা যদি 3 জন করে গ্রুপ করি, 3 জন করে হচ্ছে যদি আপনার 5টা গ্রুপ হয়, এবং আপনারা যদি হচ্ছে এখন অলরেডি নেটে যে প্রজেক্টগুলো আছে আপনাদের যেমন অনেকগুলো প্রজেক্ট আছে যে বৃষ্টি পড়তেছে, ছাদা ধরতেছে, বৃষ্টি পড়তেছে, তো এরকম অথবা হচ্ছে ধরেন আপনার লাইক আকাশে অনেক তারা দেখা যাইতেছে, মানে এরকম আর কি একটা সিনারিও। তো ওই সিনারিওগুলো আসলে এখানে করতে হবে আর কি, আপনার প্রজেক্টটা দেখাইতে হবে, তো আপনি দেখলেই বুঝবেন প্রজেক্টগুলো কেমন। তো ওই প্রজেক্টগুলো আমরা যেটা করব, প্রত্যেকটা লাইন আপনাদের থেকে বুঝে নিব, প্রজেক্টের একটা রিপোর্ট নিব, একটা প্রেজেন্টেশন নিব, এইভাবে 2টা প্রজেক্ট হবে টোটাল ল্যাবে। এবং যেহেতু আপনার ফ্রিডম এখানে অনেক বেশি, যে হচ্ছে ফ্রিডম বেশি বলতে আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন, বাট সমস্যাটা হবে প্রজেক্টের কোড 300 লাইন 400 লাইনে চলে যাবে আর কি।
এখন কোডও তো আপনার করা লাগবে না, যে প্রত্যেকটা লাইন ধরে ধরে করা লাগবে না। আপনার যেটা করতে হবে যে অলরেডি কোড যেটা আছে, যেটা রান হইতেছে আপনার কাছে, আপনি ওটা আনবেন এবং ওইটা প্রত্যেকটা জিনিস যাতে আপনি বুঝাইতে পারেন যে এটা কালারটা এটা কেন, এটা এটা হচ্ছে শেপটা এইভাবে কেন, এটা কোন অ্যালগরিদম দিয়ে করছি, কীভাবে করছি, এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? সো আমাদের ল্যাবটা আরও আসেন, আমাদের ল্যাবটা এটা আরও ইজি অনেক ল্যাবটা, বাট আজকে গিয়ে আপনারা সেট আপটা করে ফেলবেন। আর আমি হচ্ছে নেক্সট উইক, আপনাদের ল্যাবটা এক উইক পর পর আমি হচ্ছে ল্যাবের জন্য সিম্পল যে প্রজেক্ট যেটা শুরু করবেন, যেটা দিয়ে একটা ইউটিউবের যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব আপনার, বুঝছেন? আপনি জাস্ট নিজের মতো করে রান করবেন, রান করে আর এটার কোডের কোন পার্ট দিয়ে কী বোঝায় আমি পিডিএফে দিয়ে দিব যে এটাতে কী বোঝায়, বেসিক জিনিসগুলো আমি পড়াই দিব, সমস্যা নেই। তো আপনি হচ্ছে জাস্ট ওটা ইনকর্পোরেট করে আপনি হচ্ছে প্রজেক্টটা নিয়ে আসবেন। আর মানে জাস্ট দেখেন, আমি মেশিন লার্নিংয়ের কোর্স নিয়েছিলাম এখানে, আপনাদের মনে ছিল আগে ছিল কোনো একটা ইয়েতে, তো ওখানে আপনার হচ্ছে মেশিন লার্নিংয়ে আসলে আপনার ধরেন ক্লাসিফিকেশন বলেন, রিগ্রেশন বলেন, এগুলাতে খুব একটা বেশি চেঞ্জ করার তো সুযোগ নেই, যদি না আপনি হচ্ছে পেপার করতে চান। তা আমি এরকম প্রজেক্টই দিয়েছিলাম কয়েকজনকে, সব স্টুডেন্টকেই, কয়েকজন হচ্ছে ভাইভাতে এত এত আনসার দিছে মানে বাজেভাবে, তো আমি হচ্ছে মোটামুটিভাবে হতাশ এই বিষয়টা নিয়ে, বুঝছেন? তো আপনাদের বেশি কিছু করা লাগবে না। আর এখন কিন্তু চ্যাটজিপিটি আছে, বুঝছেন? চ্যাটজিপিটি আছে, গ্রক আছে, আপনি যদি কোডটা দিয়ে যদি বলেন যে আপনার ইচ্ছা শক্তিটা লাগবে জাস্ট, যে আমি এখানে এটা করতে চাইতেছি, এটা করা যায়, এটা কী বুঝাইছে, কীভাবে বুঝাইছে, আপনি যদি খাতা কলম নিয়ে বসেন বলতেছে ওই জিনিসটা যদি জাস্ট একটু নিজের মতো করে যদি ড্র করার চেষ্টা করেন যে এটার জন্য এটা ড্র হয়েছে, এটার জন্য এটা ড্র হয়েছে, এইটুকু জানলে আপনি এই লেভে প্লাস পাবেন, মানে এ পাবেন আর কি, আপনাদের হাই স্ক্রেড যেটা সেটা। তো এটা একটু মাথায় রাখবেন। আর ল্যাবে আরেকটা অ্যাপ্রোচ করা যায়, সেটা হচ্ছে অ্যালগরিদম করানো, বাট এই ল্যাবে ট্রাস্ট নিয়ে আপনারা ওই অ্যাপ্রোচ হলে অনেক ঝামেলায় পড়বেন, বুঝছেন? কারণ এখানে কোড মেলানো এমনিতেই ঝামেলা, আর প্রত্যেক দিন আপনারা 100 লাইনের কোড নিজেরা করতে পারবেন এটা আসলে আশা করা যায় না। সো আমি প্রজেক্ট ওয়াইজ আগাবো। আর এটার থিওরি পার্ট আছে এখানে, মোস্ট প্রবলি 10 থেকে 12টা চ্যাপ্টার আছে। আমি সবগুলা আপনার পিডিএফ তো দিব, কিন্তু সব বিষয় পড়াবো না, যে বিষয়গুলো একেবারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই টপিকের হচ্ছে আপনার মোটামুটি জিস্ট যেগুলোতে চলে আসবে, আমি ওই বিষয়গুলোকে ফোকাস করার চেষ্টা করব। সো একটু লিখে রাখেন যে আমি কী পড়াইতেছি, কারণ পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আমি ওগুলাই করবো, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এখানে আসলে দেখেন, মানে আপনারা তো দেখতেছেন এটা একটা ফটো, তাই না? একটা ইমেজ, আসলে একটা ইমেজ, কিন্তু আমরা বলি যে ইমেজের রেজুলেশন বাজে আসছে, রেজুলেশন ভালো আসছে। দেখেন একটা ইমেজ কিন্তু আসলে আপনি যদি চিন্তা করেন, আসেন আপনি ইমেজ যদি এই ইমেজটা কিন্তু অনেকগুলা স্মল ডটের সমন্বয়ে তৈরি, বুঝছেন? তো এই যে স্মল ডটগুলো আছে, কিছু কিছু ডট কালার্ড হয়েছে আপনার হোয়াইট, কিছু কিছু ডট এটা হচ্ছে আপনার শেডেড কালার, বাকিটা অন্য কালার, এরকম। তো এখন আমাদের গ্রাফিক্সে আমরা ইমেজটাকে হচ্ছে আপনার আর ইমেজ হিসেবে কল্পনা করতেছি না, আমরা প্রত্যেকটা পয়েন্ট হিসেবে কল্পনা করতেছি, বুঝছেন? এরপরে এই পয়েন্টগুলো ধরেন এটা একটা লাইন মনে হইতেছে, সোজা একটা স্ট্রেট লাইন, এই পয়েন্টগুলো যখন একটার পর একটা অ্যাড করে যাবেন তখন এটা কিন্তু একটা লাইন হয়ে যাবে। গ্রাফিক্স এটাই বলবে যে আপনার হাতে ছিল পয়েন্ট, আপনি এগুলাকে অ্যাড করে একটা লাইন ড্র করছেন, বুঝতে পারছেন? তো আমাদের এখন যে কাজগুলো হবে সেটা হচ্ছে পিক্সেল লেভেলে। পিক্সেল হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ইমেজ। তো এইটা এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, এবং প্রত্যেকটা পিক্সেলে আপনার হচ্ছে 0 থেকে 254 এইটা হচ্ছে নাম্বার কন্টেইন করতে পারে, 0 থেকে 254, কারণ 8 বিটের 2^8 মানে 256, সরি 255 মানে হচ্ছে 256টা নাম্বার ক্যারি করতে পারবে। তো এইটা যখন আপনার হচ্ছে নাম্বারটা 0 থাকবে তখন একটা কালার হবে, এটা যখন 1 থাকবে তখন আরেকটা কালার হবে। এই যে ডিফারেন্ট সর্ট অফ কালার আমরা দেখতে পাই, এটা কিন্তু জাস্ট হচ্ছে পিক্সেলের নাম্বারের ভিন্নতার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের প্রথম একটা কোশ্চেন এই গ্রাফিক্সে এটা আসেই সবসময়, সেটা হচ্ছে যে একটু কোশ্চেনটা একটু লিখেন যে হচ্ছে আপনার, আচ্ছা এইখানে 3টা টার্ম আছে, এই 3টা টার্ম বেসিকভাবে বোঝা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রথম কোশ্চেন আমাদের এটা যে আপনি কম্পিউটার গ্রাফিক্স কি, হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন কি, আর কম্পিউটার ভিশন কি। আচ্ছা, ভিশন মানে তো চোখ দিয়ে দেখা, তাই না? তো আপনার কম্পিউটার ভিশন হচ্ছে যে আপনি হচ্ছে মানুষ যেমন চোখ দিয়ে দেখে, মেশিন চোখ দিয়ে দেখে যদি ডিফারেন্সিয়েট করতে পারে যে এটা চেয়ার, এটা হিউম্যান, এটা মনিটর, এই যে অ্যালগরিদমগুলো বানানো, এটা হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন। যেমন এনএলপি আমরা শুনি নাই, এনএলপি হচ্ছে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য যে এনএলপি, এটা তো শুনছি। কম্পিউটার ভিশন হচ্ছে যে ইমেজ বেসিসে যেটা কাজ করবে, ইমেজ,
ভিডিও এগুলো নিয়ে কাজ করবে। আর হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন কি? হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন হচ্ছে যখন হিউম্যান কম্পিউটারের সাথে হচ্ছে আপনার ইন্টারেক্ট করবে, অর্থাৎ হিউম্যান কম্পিউটারকে একটা ইনপুট দিবে, কম্পিউটার একটা আউটপুট দিবে, সে মানে কোশ্চেন ইনপুট আউটপুট বেসিসে এক ধরনের রিলেশন যখন বিল্ড আপ হবে তখন সেটাকে আমরা বলি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। তো টার্ম দুটা কিন্তু ইজি, কঠিন কিছু না। কারণ কম্পিউটার গ্রাফিক্স হচ্ছে আপনার আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে এটা এই দুটা থেকে আলাদা। এটা বিষয় হচ্ছে এটা আপনার হচ্ছে কম্পিউটারাইজড যে ইমেজ সিনথেসিস নিয়ে কাজ করে। মানে আমি আসলে দেখেন কোনো কিছু বিশ্লেষণ করার জন্য এটাকে কিন্তু প্রথমে ভাঙতে হবে স্মলেস্ট ইউনিটে। এটা ফটো ক্যাপচার করছি, সাপোজ আমি কোনো একটা পার্টে আমি হচ্ছে এডিট করতে চাই। এই যে এডিট করতে চাই, এডিট মানে তো একটা ডিস্টোরশন, তাই না? ওটাকে মডিফাই করা। ধরুন আপনি মানে জাস্ট ওইটাকে চেঞ্জ করে দেবেন, যে এখানে কালার আছে হচ্ছে আপনার লাল, এটাকে আপনি সাদা করে দেবেন। এখন লাল সাদা করতে গেলে আপনার ওইটা কি প্রত্যেকটা পিক্সেলে যে আপনাকে চেঞ্জ করতে হবে না? এছাড়া তো ওইটা কোনো চেঞ্জ করার মেকানিজম নাই। এখন এই বিষয়টাই নিয়ে আমার কম্পিউটার গ্রাফিক্স কাজ করে। সে হচ্ছে প্রত্যেকটা ইমেজকে ইন্ডিভিজুয়াল পিক্সেলে ভাগ করবে, দেন হচ্ছে এর পরবর্তী এটা দিয়ে কোনো ধরনের কোনো চেঞ্জেস, এটা দিয়ে কোনো ধরনের কোনো অ্যানিমেশন, কোনো ধরনের যেটা করা দরকার সে হচ্ছে এই কাজটা করবে। যেমন ভিডিও গেমসে আপনি দেখবেন সব জায়গায় হচ্ছে এটা রেপ্লিকেশন দেখবেন। তো এটা এই জিনিসটাই বুঝাইতেছে যে একটা শব্দ এখানে দেখেন ইমেজ সিনথেসিস। সিনথেসিস মানে তো হচ্ছে সংশ্লেষণ করা, মানে এটাকে একেবারে বিশ্লেষণ করার পর্যায়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এটাকে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আপনি এটাকে চাইলে ইজিলি মডিফাই করে আপনার মতো কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? সো টার্ম তিনটা কিন্তু আলাদা। এখন এইখান থেকে আপনি এই যে এখানে লেখা আছে এই তিনটা টার্ম, এখন এখান থেকে আপনি হচ্ছে এটা কিভাবে পরীক্ষাতে লিখবেন, আপনার নিজের ভাষায় লিখবেন। কম্পিউটার ভিশন বলতে আপনি যেটা বুঝেন, কম্পিউটার ভিশন বলতে হচ্ছে মেশিনের চোখ দিয়ে দেখা এবং হচ্ছে কোনো কিছু ডিফারেন্সিয়েট করতে পারা। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন আসলে কি? হিউম্যান তো হিউম্যান, কম্পিউটার তো কম্পিউটার, কম্পিউটার দিয়ে কোনো এজেন্টও বুঝাইতে পারে। দুইটার মাঝখানে ইন্টারাকশন মানে কি? ইন্টারাকশন মানে ইনপুট আউটপুট বেসিসে যে রিলেশনটা হয়। আর গ্রাফিক্স হচ্ছে যে আপনি যেটা চান, আপনি হচ্ছে পিক্সেল লেভেলে গিয়ে কোনো ইমেজকে সংশ্লেষ করাকে আপনি হচ্ছে যে কাজটা করেন সেটাকে আমরা বলা হয় কম্পিউটার গ্রাফিক্স। বুঝছেন বিষয়টা? এটা কিন্তু আবার অনেকে বলে না গ্রাফিক্সের কাজ করি, ওইটা আলাদা। এটা হচ্ছে আপনার সায়েন্টিফিক লেভেলের কাজটা, মানে আমরা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ড পড়তেছি, আমরা কিন্তু সামনেটা পড়তেছি না। বুঝতে পারছেন? যে আমরা হচ্ছে প্রত্যেকটা আপনার পিক্সেল আছে, পিক্সেল থেকে বিভিন্ন শেপ হয়, বিভিন্ন লাইন হয়, বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল শেপ দেখেন না আপনারা, সার্কেল, স্কোয়ার, এগুলো কীভাবে কী করে না করে, কীভাবে এগুলো কানেক্ট করে, এই জিনিসটা হচ্ছে যে আপনার কম্পিউটার গ্রাফিক্স এটা নিয়ে কাজ করে। আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবেই মাস্ট, যে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এলিয়াসিং ইফেক্ট, আর হচ্ছে এটার কম্পিউটার গ্রাফিক্সের এটার ইফেক্টটা কী, এটার প্রভাবটা কী। আচ্ছা, তো আমরা স্ক্যান কনভার্সন নামে একটা শব্দ আছে, স্ক্যান কনভার্সন, যেটা আমরা যখন হচ্ছে লাইন ড্রয়িং, সার্কেল ড্রয়িং এগুলো যখন পড়বো তখন এটা নিয়ে আলোচনা করব। ধরে রাখেন স্ক্যান কনভার্সন শব্দ একটা ওয়ার্ড আছে যেটা দিয়ে বোঝায় যে আপনি বিভিন্ন ধরনের শেপ ড্র করা। বুঝতে পারছেন? তো এখন আপনি যখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন এই স্ক্যান কনভার্সন অ্যালগোরিদমগুলো ইউজ করতে চাবেন, এটা লাইন ড্রয়িং হইতে পারে, বিভিন্ন সার্কেল ড্রয়িং হইতে পারে, তখন বিভিন্ন ধরনের ডিস্টোরশন দেখা যায়। ডিস্টোরশন বলতে কি, ধরেন আপনার এইটা একটা পিক্সেল, আপনি কয়টা কানেক্ট করবেন, কানেক্ট করে আপনি হচ্ছে এখানে একটা লাইন ড্র করবেন, কিন্তু আপনি যখন এটা করতে যাবেন তখন দেখবেন যে এটা হয়তো বা স্ট্রেট লাইন হয় নাই, এটা একটা জিগজ্যাগ একটা শেপ হয়ে গেছে। ডিস্টোরশন মানে কি? কোনো কিছুর আইডিয়াল ফর্ম থেকে সরে দাঁড়ানোকে আমরা ডিস্টোরশন বলি, তাই না? তো আপনার এই যে আপনি চাইতেছিলেন যে একটা লাইন ড্র করবেন, কিন্তু লাইনটা ড্র করতে পারলেন না, এটা কেন পারলেন না, কিসের জন্য পারলেন না, এই কম্বাইন জিনিসটাকে আমরা বলি এলিয়াসিং ইফেক্ট। এটা অন্য ইলেকট্রিক্যালের বিভিন্ন টপিকে এই সেম শব্দটাই দেখবেন। কম্পিউটার গ্রাফিক্সে এটার দ্বারা জাস্ট এটাই বোঝানো হয় যে আপনি যখন বিভিন্ন ধরনের শেপ পিক্সেলগুলোকে কানেক্ট করে যখন ক্রিয়েট করতে যাবেন তখন আইডিয়াল শেপ হয়তো বা বিভিন্ন জায়গায় পাবেন না। তো এখন এইটা যে পাবেন না, এই বিষয়টাকেই কালেকটিভলি আমরা বলি হচ্ছে এলিয়াসিং ইফেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এটার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে টাইপ আছে। একটা টাইপ হচ্ছে স্টেয়ারকেস। আপনি দেখেন এখানে আপনি সার্কেল ড্র করতেছেন, বাট সার্কেলটা কিন্তু এখানে হয় নাই, দেখছেন? দেখা গেছে যে এটা একটা জিগজ্যাগের মতো অবস্থা হয়, মানে সার্কেল হয়েছে বাট ঘুরে ঘুরে একটা অবস্থা হয়েছে। তো এই যে আমরা যদি হচ্ছে এমন পাই যে আসলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এটাকে আমরা বলি ভেক্টর রিপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে আপনার হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন আর কি। তো এখানে আপনার
আমরা যে দেখব যখন হচ্ছে আপনার এই জ্যাগড অ্যাপারেন্স যখন আসবে, জ্যাগ মানে হচ্ছে আপনার আঁকাবাঁকা লাইন, তখন এটাকে আমরা বলি স্টেয়ার কেস প্রবলেম। বুঝতে পারছেন? তো আপনি এখান থেকে আসলে পরীক্ষাতে কীভাবে লিখবেন, একটা বৃত্ত আঁকাবেন, লিখবেন যে এটা নর্মাল ভেক্টর গ্রাফিক্স, এখানে জ্যাগড অ্যাপারেন্স আসছে, এটা হচ্ছে আমার, এটাকে আমরা রাস্টার গ্রাফিক্সও বলি, রাস্টার গ্রাফিক্স ডান সাইডেরটাকে। তো এখন আপনি জাস্ট লিখবেন যে যখন আমরা স্ক্যান কনভার্সন করি, যদি আমার নর্মাল স্মুথ কার্ভেচারের পরিবর্তে আমার যদি জ্যাগড অর্থাৎ আঁকাবাঁকা লাইন আসে, এটাকে আমরা বলি স্টেয়ার কেস ইফেক্ট। অর্থাৎ দেখেন এখানে কিন্তু আপনার মুখস্থ করার কিছু নাই, আপনি জাস্ট নিজের ভাষায় যদি লিখে দেন এই ফিগারটা দিয়ে কোনো সমস্যা নেই, নিজে দিতে পারেন, বুঝছেন? বাট একটা শব্দ কিন্তু এখানে মাস্ট থাকা লাগবে, জ্যাগড অর্থাৎ আঁকাবাঁকা বিষয়টা। বুঝতে পারছেন? ওকে। এরপরে একটা প্রবলেম হচ্ছে আনইকুয়াল ব্রাইটনেস। তো আনইকুয়াল মানে তো অসমতা ব্রাইটনেসের। তো এই যে একটা এইখানে দেখতে পাইতেছেন আপনি, যে এটাতে দেখতে পাইতেছেন যে এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন যে আছে, এই দুইটা হচ্ছে বেশি স্পষ্ট আসবে। যদিও এখানে সার্কেলগুলো বড় বড় করে দেওয়া আছে, আসলে সার্কেলগুলো বড় না, এগুলো ছোটো করে একটা ডট চিন্তা করেন। তো নর্মালি আপনার চোখের দেখাতে আপনি কিন্তু হচ্ছে এই আপনার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন, এই দুইটা কিন্তু আপনার চোখে বেশি ভিজিবল হবে, তাই না? এগুলা কিন্তু ছোটো ছোটো হইলে আপনি কিন্তু দেখতে পাবেন না। তো এখন আমরা আসলে ব্রাইটনেস শব্দটা আসলে কি বোঝায়? ব্রাইটনেস আমরা বলি না ব্রাইটনেস বাড়াও, এটা তো হচ্ছে আপনার আলোর ইন্টেন্সিটি বাড়ানো বা ইন্টেন্সিটি কমানো। তো এখন আপনার এই জেনারেলি হরাইজন্টাল এবং ভার্টিক্যালে আপনার হচ্ছে ইন্টেন্সিটিটা বেশি থাকে, ব্রাইটনেসটা বেশি থাকে, এই জন্য এগুলা চোখে বেশি ভিজিবল থাকে, আর এগুলাতে আপনার ইন্টেন্সিটি বা ব্রাইটনেস কম থাকে ডায়াগোনাল বরাবর। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা আসলে কি বলি? এই প্রবলেমটাকে বলি হচ্ছে আনইকুয়াল ব্রাইটনেস। অর্থাৎ হরাইজন্টাল ভার্টিক্যাল বাদে বাকি জায়গায় ডায়াগোনালগুলোতে আমার হচ্ছে ব্রাইটনেসের আসলে ঘাটতি আছে, এই জন্য আমরা এটাকে কি বলি? আনইকুয়াল ব্রাইটনেস। বুঝতে পারছেন? ওকে, তাহলে প্রথম প্রবলেমটা কি ছিল? প্রথম প্রবলেমটা ছিল যে আমরা স্মুথ কার্ভ অর্থাৎ স্মুথ একটা লাইন তৈরি করছি, স্মুথ একটা কার্ভ তৈরি করছি, এটা পারতেছি না। এটা কেন পারতেছি না? এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার এখানে জ্যাগড শেপ আসতেছে। তো কেন পারতেছি না? আমরা যখন অ্যালগরিদমগুলো দেখবো তখন আস্তে আস্তে ওগুলো নিয়ে কথা বলবো, বুঝছেন? কারণ এখানে যে অ্যালগরিদমগুলো আছে, এই অ্যালগরিদম আমরা হয়তো বা হাতে একটা লম্বা লাইন টাইনে হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার আঁকাই ফেলবো, একটা এখানে একটা লাইন আঁকাই ফেলবো। বাট অ্যালগরিদমগুলো যখন একটার সাথে পিক্সেলের সাথে একটা পিক্সেল মিলাবে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, ওগুলো আমরা অ্যালগরিদম সময় দেখবো। তো একটা হচ্ছে আমরা স্মুথ কার্ভ পাই না, আঁকাবাঁকা কার্ভ পাই। সেকেন্ডটা হচ্ছে যে আমরা কার্ভের বিভিন্ন পার্ট হচ্ছে সমানভাবে দেখি না। দেখা গেছে যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে পার্টগুলো আছে, লম্বা এবং এইভাবে যেটা আছে, এই দুইটা বেশি দেখা যায়, আর ডায়াগোনাল যে আছে যেগুলো, ওগুলাকে কম দেখা যায়। এইটাকে আমরা বলি হচ্ছে কি আনইকুয়াল ব্রাইটনেস। বুঝতে পারছেন? আরেকটা প্রবলেম আছে পিকেট ফেন্স প্রবলেম। এই পিকেট ফেন্স প্রবলেমে একটা বিষয় জাস্ট করবেন, সেটা হচ্ছে যে কোনো অবজেক্ট আমরা যদি এটাকে বিভিন্ন মানে এখান থেকে জাস্ট একটা লাইনই শিখবেন, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা পিক্সেল, বুঝছেন? এইটুকু অংশ একটা পিক্সেল। কোনো অবজেক্ট যদি এই পিক্সেলে যদি ফিট না হয়, এই স্মলেস্ট পিক্সেলে যদি ফিট না হয়, এখানে যে প্রবলেমটা হয়, তো মানে অবজেক্টের যে ক্ষুদ্রতম অংশ এটা যদি পিক্সেলে ফিট না হয়, তাহলে এটার যে প্রবলেমটা, এটাকে আমরা বলি পিকেট ফেন্স প্রবলেম। তাহলে সেটা বাইরে চলে যাবে, তখন এটাকে দুই বা মাল্টিপল আপনার হচ্ছে ডট দিয়ে তখন সেটা থেকে আমাকে ধরতে হবে। এই যে প্রবলেমটা, এটাকে পিকেট ফেন্স প্রবলেম বলি। এখানে জাস্ট একটা লাইনই লিখবেন, সেটা হচ্ছে অ্যারাইজ করে কখন? যখন অবজেক্ট ডাজ নট ফিট ইনটু পিক্সেল গ্রিড। এই শব্দটা লিখলেই হবে, জাস্ট একটা ফিগার আঁকাই দেবেন, আর কিছু লাগবে না নিচের এখানে। তো পিক্সেল গ্রিডে যখন হচ্ছে আমার অবজেক্ট ফিট না করে, তখন যে প্রবলেমটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে পিকেট ফেন্স প্রবলেম। বুঝতে পারছেন? অর্থাৎ এলিয়াসিং কী ছিল? এলিয়াসিং ছিল যে আমরা আইডিয়াল কার্ভগুলো পাই না, আইডিয়াল কার্ভগুলোর থেকে যে ডিস্ট্রশন পাই, এই ইফেক্ট, এটাকেই আমরা এলিয়াসিং ইফেক্ট বলি। এখন কেন পাই? তিনটা বিভিন্ন কারণে। একটা ছিল আপনার আমার হচ্ছে স্টেয়ারকেস প্রবলেম, এটা আপনারা দেখছেন যে যদি আমরা স্মুথ কার্ভের জায়গায় আমরা যদি আঁকাবাঁকা কার্ভ পাই, সেটাকে বলি। এরপরে আনইকুয়াল ব্রাইটনেস, যে একটা বিভিন্ন লাইনগুলো আছে এর মধ্যে শুধুমাত্র আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল হচ্ছে আমি বেশি দেখতে পাইতেছি, বাকিটা কম দেখতে পাইতেছি, এটা একটা প্রবলেম। আর পিকেট ফেন্স প্রবলেম ছিল যে অবজেক্ট যদি গ্রিডের মধ্যে প্লেস না করা যায়, সেটা হচ্ছে পিকেট ফেন্স প্রবলেম। তো আশা করি এটা পারবেন। তো পরীক্ষাতে কিন্তু এটা ধরেন মিডে তো মোটামুটি ধরেন এই প্রশ্নটা চলে আসবে, একটু মাথায় রাখেন। এটা এমন একটা অবস্থা যে এটা হচ্ছে আপনার স্যারদের বলাও লাগে না, প্রত্যেকটা পরীক্ষাতে এটা আসে। আচ্ছা, তো এখন আপনার আরেকটা কোশ্চেন, যে এই যে ইফেক্টগুলো হইল, যে তার মানে আমি যে আইডিয়াল শেপটা চাচ্ছিলাম সেটা তো আমি কোনোভাবে পাচ্ছি না, তো এটার কি কোনো প্রতিকার আছে কিনা? তো এইটার প্রতিকার হচ্ছে অ্যান্টি এলিয়াসিং ইফেক্ট টেকনিকগুলা।
এন্টি এলিয়াসিং বলতে যে জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে আসলে স্মুথনেসটা পাইতেছি না বা ইকুয়াল ব্রাইটনেসটা পাইতেছি না, এটা দূর করার জন্য যে ব্যবস্থা সেটাকে আমরা বলি এন্টি এলিয়াসিং ইফেক্ট। তো আপনি পরীক্ষাতে এটাই লিখতে পারেন যে আমরা হচ্ছে এলিয়াসিং ইফেক্ট কমানোর জন্য যে টেকনিকগুলো ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে এন্টি এলিয়াসিং ইফেক্ট। এখান থেকে আপনি জাস্ট কয়েকটা বিষয় দেখবেন, এখানে এই টাইপগুলো এইটুক দেখলেই হবে যে প্রি ফিল্টারিং, পোস্ট ফিল্টারিং, আনওয়েটেড ফিল্টারিং আর হচ্ছে ওয়েটেড ফিল্টারিং। এই চারটা, এই জাস্ট এখানে ডেফিনেশনটা আপনার নিজের মতো দিবেন যে আমরা হচ্ছে এলিয়াসিং ইফেক্ট দূর করতে যেগুলো ইউজ করি সেটা এন্টি এলিয়াসিং ইফেক্ট, আর এগুলো বিভিন্নভাবে করি, যেমন প্রি ফিল্টারিং, পোস্ট ফিল্টারিং, আনওয়েটেড ফিল্টারিং আর ওয়েটেড ফিল্টারিং। বুঝতে পারছেন? এই চারটা, এগুলোর ব্যাখ্যা লাগবে না, জাস্ট এই চারটা বুঝতে করলেই হবে। এটা তো হ্যাঁ, এটা দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, এই নিচের দিয়ে একটু টানা আছে দেখবেন। আচ্ছা, তো এটা দিয়ে তো সমস্যা নেই কোনো। ওকে, এই চ্যাপ্টার 1 থেকে দুইটা কোশ্চেনই দেখবেন, শুধুমাত্র একটা হচ্ছে এলিয়াসিং ইফেক্ট কী এবং প্রকারভেদ, 2 নম্বর হচ্ছে এলিয়াসিং ইফেক্ট দূর করার জন্য আমরা কি ইউজ করি এবং এটা টাইপস কী কী, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না এখান থেকে। এখানে কোশ্চেন অনেকগুলো হয়ে যাবে, আমি যদি এখান থেকে বেছে বেছে কোশ্চেন না পড়াই পরীক্ষার সময় গিয়ে দেখবেন যে মাথা নষ্ট হয়ে যাবে যে এত কোশ্চেন কেন। জিনিসগুলো ইজি বাট অনেক বড় সিলেবাস হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা চ্যাপ্টারে আসছি। প্রথমে হচ্ছে আসপেক্ট রেশিও। আপনারা এটা মোবাইলে হচ্ছে হয়তো বা দেখেন যে একটা মোবাইলে এটা তো দৈর্ঘ্য, এটা তো প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থের যে অনুপাত, ধরেন এটা হচ্ছে আপনার 7 ইঞ্চি, বুঝছেন, আর এটা 3, তো দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত 7/3, এই যে অনুপাতটা 2 পয়েন্ট সামথিং যে আসবে, এটাকে আমরা বলি আসপেক্ট রেশিও। বুঝতে পারছেন? আপনি দেখেন না অনেক সময় লেখা থাকে 6/10, ওই আসপেক্ট রেশিও। কোন রেশিওতে আপনি একটা ফটো দেখতে চান, এটা কিন্তু মাঝে মাঝে এডিট করার সময় আপনি দেখতে পারবেন। সো এই যে দৈর্ঘ্য আছে কোনো কিছু, যে একটা ফটোর দৈর্ঘ্য এবং একটা ফটোর প্রস্থ, এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলি আসপেক্ট রেশিও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, তো লিখে রাখেন যে আসপেক্ট রেশিও কি। দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে আসপেক্ট রেশিও। যে যদি ধরেন এখানে একটা এক্সাম্পল আছে যে হচ্ছে আসপেক্ট রেশিও যদি 2.2:1 হয়, আসলে কি বোঝায়? তাহলে আমরা বুঝবো যে দৈর্ঘ্য 2, প্রস্থ 1। আমরা যদি আসপেক্ট রেশিও বোঝাই যে 10/3, তাহলে কি বোঝাবো? দৈর্ঘ্য 10 ইউনিট, প্রস্থ 3 ইউনিট। বুঝতে পারছেন? আর এটা যেহেতু একটা রেশিও, সুতরাং এটার কিন্তু কোনো একক থাকবে না, যে মিটার এরকম কোনো একক থাকবে না। বুঝতে পারছেন? এটা জাস্ট নর্মাল নাম্বার। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে পিক্সেল, পেল, ডট, পিকচার এলিমেন্ট। এই এইগুলা যে কোনো একটা দিয়ে বলবে যে এটা ডেফিনেশন কি। তো আপনার জাস্ট একটা ডেফিনেশন লিখবেন, সেটা হচ্ছে যে আমরা যে ইমেজ নিয়ে কাজ করি সেটার স্মলেস্ট ইউনিটটাকে আমরা পিক্সেল বলি বা ডট বলি বা পিকচার এলিমেন্ট বলি। অর্থাৎ আমরা যে ইমেজ নিয়ে কাজ করি সেটার স্মলেস্ট ইউনিটকে আমরা কি বলি? পিক্সেল বলি। এটা নিজের ভাষায় লিখে দিলেই হবে। আর হচ্ছে দেখেন, আমরা বলি না যে 4K ভিডিও, আমরা বলি না হচ্ছে এত রেজলিউশনের ভিডিও, একেবারে খুবই ভালো দেখা যাইতেছে। এই 4K যে বলি, এটা আসলে কি? 4K বলি, এটা হচ্ছে রেজলিউশন বলি। তো আচ্ছা, প্রত্যেকটা ইমেজের কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এখন এই যে প্রত্যেকটা পিক্সেল যে আছে স্মলেস্ট ইউনিট, এখানে পার ইউনিট লেন্থে কতগুলা পিক্সেল আছে, পার ইউনিট লেন্থে, এটার উপর, যেমন আপনার তো সিলিকন চিপের কথা জানেন যে এটা হচ্ছে প্রতি 2 বছর পর পর এটা সংখ্যা বাড়তে থাকে। যেমন হচ্ছে আইসি যেগুলো আছে, আইসিতে তো মিলিয়নস অফ হচ্ছে আপনার চিপ আছে এখানে, তাই না? মিলিয়নস। এখানে যে আপনার এটা যে একটা সময় কম্পিউটারতে ছিল অনেক বড়, 2টা রুমেও রাখা যেত না, এটা তো ছোটো সাইজ হয়ে আছে। আপনার মোবাইল ফোন চলে আসছে, এটার তো কারণ হচ্ছে চিপ ডিজাইনটা হচ্ছে আপনার আরও আপগ্রেডেড হয়েছে। তো মানে হচ্ছে একটা ছোটো জায়গায় আপনি এটাকে প্লেস করতে পারছেন, এখন মানে অপটিমাইজ করতে পারছেন। তো যত বেশি ছোট জায়গায় প্লেস করতে পারবেন, বুঝে যাইতেছে এই জিনিসটা যদি আরও বড় হতে থাকে, পাওয়ার তার আরও তত বাড়বে। তো আমার দেখেন পিক্সেল একটা করে হচ্ছে ভ্যালু ক্যারি করে। তো আমি যদি একটা ধরেন এটার জন্য আমি 10টা পিক্সেল আছে, এটার জন্য আমার 100 পিক্সেল আছে, তো এটা তো খুবই ভালো যে এটা আপনি স্পষ্ট দেখতে পাবেন, কারণ এখানে 100টা পিক্সেল, এটাতে হচ্ছে পিক্সেলগুলোই তো আপনার চোখে ডিফারেন্সিয়েটটা করে যে এটার কালার, এটার এরকম শেপ, এটা। তো আর
পিক্সেল যদি কম থাকে তাহলে হচ্ছে কম দেখতে পাবেন। তো আমরা আসলে যখন 4K বলি তখন বলি যে প্রত্যেকটা ইউনিট লেন্থে আমার 4000 পিক্সেল আছে। আর আমি যখন বলি যে এটা রেজলিউশন হচ্ছে 640, তখন বলবো 640টা হচ্ছে পিক্সেল আছে এখানে, বুঝছেন? দৈর্ঘ্য বরাবর 640 আর প্রস্থ বরাবর আরেকটা। এই আমরা কিন্তু এই জন্য রেজলিউশন যখনই বলি তখন কিন্তু বলি যে 1000x1000, 4000x4000 এরকম শব্দগুলো ইউজ করি। ইঞ্চি আসলে না, এটা পার ইউনিট লেন্থটা যে আসলে কীভাবে মাপে আমার এটা হ্যাঁ এটা ইঞ্চিতেই, রাইট, ইউ আর রাইট, ইঞ্চিতে। তো আসলে আমারও দেখেন একটা বিষয়, টেলিভিশন থেকে শুরু করে সব কিছুর মনিটরই কিন্তু ইঞ্চিতে হিসাব করা হয়, এটা মনে জানেন, এই আর কি। তো এখন তার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ইউনিটে কতগুলা পিক্সেল আছে এটাকে আমরা রেজলিউশন বলি। তার মানে আমার যদি রেজলিউশন বাড়াতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে পার ইউনিটে পিক্সেল সংখ্যা বেশি দিতে হবে। পিক্সেল সংখ্যা বেশি দিলে আমার ওটা ভালো দেখা যাবে, এটাই খুবই নর্মাল। আপনি দেখেন যে একটা নর্মাল আগের কালের ভিডিও, 90 সালের ভিডিও আর 4K ভিডিওর মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে একটা বিষয়, এটা এই তিনটা সংজ্ঞা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আসপেক্ট রেশিও কি, যেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। একটা হচ্ছে পিক্সেল বা পিকচার এলিমেন্ট বা ডট, এগুলা কি, এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট। আর রেজলিউশন কি, প্রত্যেকটা এটা হচ্ছে আপনার নাম্বার অফ পিক্সেল কতগুলো আছে প্রত্যেকটা ইউনিটে, এটাকে আমরা বলি হচ্ছে রেজলিউশন। আচ্ছা ওকে, আচ্ছা এখান থেকে এই প্রশ্নটা দেখবেন। আচ্ছা আমাদের অনেকগুলা কালার মডেল আছে, বুঝছেন? কালার মডেল বলতে বোঝায়, আচ্ছা আপনারা RGB শুনছেন না, RGB, তারপরে CMY, তারপরে আরও অনেকগুলো কালার মডেল আছে। কালার মডেল বোঝায় যে হচ্ছে আপনার দেখেন মানে আপনি সবগুলা কালারকে, কিছু কালার আছে যেগুলো হচ্ছে বেসিক কালার, সবগুলা কালারকে ওইটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আপনি দেখছেন না যে বেসিক গেট পড়ছি না আমরা, ওই যে ইউনিভার্সাল গেট পড়ছি না লজিক গেটের সময়, যে ন্যান্ড গেট নট গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ ওইটা দিয়ে বাকি সবগুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আমার হচ্ছে এখানে আপনি যখন কোনো কালারকে রিপ্রেজেন্ট করবেন তখন আমরা জেনারেলি হচ্ছে যেমন RGBতে আপনার রেড, গ্রিন, তারপরে হচ্ছে ব্লু, এগুলাকে প্রায়োরিটি দেওয়া হয়। CMYতে সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো, এই তিনটাকে প্রায়োরিটি দেওয়া হয়। তো আপনার হচ্ছে এই কালার রিপ্রেজেন্টেশনের উপর ভিত্তি করে দেখবেন ছবিগুলো কিন্তু আলাদা হয়ে যায়। সেম ছবি আপনি হচ্ছে RGBতে তুলবেন একটা হবে, আপনি CMY তুলবেন একটা হবে, আবার YCBCRে তুলবেন আরেকটা হবে। তো এই যে আপনার হচ্ছে এগুলাকে আমরা বলি কালার মডেল। আমরা তো মোস্ট প্রবাবলি সবসময় RGBটা ইউজ করি। তো এখন বিষয়টা হচ্ছে কি, সিকিউরিটি নিয়ে যখন কাজ হয় সিকিউরিটি, তখন আপনার যে জিনিসটা দেখবেন যে হচ্ছে আপনার তখন এগুলা অনেক কনসিডারেবল বিষয়, যে হচ্ছে আমি কোন কালার থেকে কোন কালারে রিপ্রেজেন্ট করে রাখছি, এগুলো খুবই কনসিডারেবল বিষয়। তো এখন এগুলো হচ্ছে কালার মডেল। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় কালার মডেল কি, কালার মডেলের এক্সাম্পল দাও, আপনার যে একটাই বিষয় যে হচ্ছে আমরা কোন কালারকে ফোকাস করে আমরা হচ্ছে কাজ করতেছি, কোন কালারগুলোকে, এটাকে কালার মডেল বলা হয়। এক্সাম্পল কি, যেমন এখানে CMY আছে আর একটা RGB আছে, জাস্ট নর্মাল, এটা শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, বুঝছেন? এটা মাথায় রাখবেন। আচ্ছা এখানে দেখেন একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে RGB আর CMY থেকে আরেকটা কীভাবে কনভার্সন করা যায়। তো হচ্ছে এখানে দেখেন RGB ইকুয়ালস টু লিখে, অর্থাৎ আর থেকে আর আপনি যদি আপনি C থেকে R পান, সেটাতে 1 থেকে C বিয়োগ করা লাগবে। আপনি যদি M থেকে G পান, সেটা হচ্ছে 1 থেকে M বিয়োগ করা লাগবে। অর্থাৎ জাস্ট 1 থেকে এই বিয়োগ করা, করেসপন্ডিংটা বিয়োগ করলেই আপনি হচ্ছে অপরটা পাবেন, বুঝতে পারছেন? সো এই কনভার্সনের ফর্মুলাটা একটু মাথায় রাখবেন, যে RGB থেকে CMY অথবা ভাইস ভার্সা ফর্মুলাটা লিখতে হয়, যদি এটা মাথায় রাখবেন। যেমন এখানে একটা ম্যাথও আসছে, যেমন এই যে এটা একটা ম্যাথ আছে, ফাইন্ড CMY কোঅর্ডিনেট অফ কালার দিয়ে দিছে, RGBতে যদি দেওয়া থাকে তাহলে 1 থেকে জাস্ট বিয়োগ করলেই পাবেন না ওইটা। RGBতে যদি দেওয়া থাকে, দেখেন হচ্ছে এখানে 0.2 দেওয়া আছে, 1 থেকে 0.2 বাদ দিলে 0.8, 1 দেওয়া আছে, 1 থেকে এটা বাদ দিলে 0, এখানে হচ্ছে 0.5 দেওয়া আছে, 1 থেকে 0.5 বাদ দিলে হচ্ছে 0.5, তাই না? সো এটা একটু দেখেন। আরও কিছু দেওয়া আছে, আমাদের অত লাগবে না, এটা মাথায় রাখলেই হবে আমাদের। তাহলে হচ্ছে কিছু বলবেন? জি জি জি
হ্যাঁ নাম্বার ভ্যালু ইউজ করে। পয়েন্ট দিয়ে বুঝাইতেছে আপনার হচ্ছে ওই নাম্বারটাই বুঝাইতেছে একটা পার্টিকুলার পিক্সেলে আপনার। আচ্ছা RGBতে আসলে কি হয়, RGBতে হচ্ছে দেখেন এটা কম্পোনেন্ট, তিনটা কম্পোনেন্ট, আর কম্পোনেন্ট, তারপরে জি কম্পোনেন্ট, একটা বি কম্পোনেন্ট, একটা জায়গায় এইটার ভ্যালু কত বুঝছেন, এটাকে আমরা RGB বলি। তো এখন এখানে কোনো একটা পয়েন্টে আপনি যদি হচ্ছে CMY ভ্যালু পাইছেন এই তিনটা, ওইটা যখন আপনি RGBতে কনভার্ট করবেন করেসপন্ডিং ভ্যালুটা কী হবে RGBতে, এটা হচ্ছে প্রশ্নটা এখানে বোঝানো হয়েছিল বুঝছেন। এটা তো ওই হ্যাঁ পয়েন্টগুলো দেওয়া থাকবে, কারণ কনভার্ট করতে হলে তো আপনি নিজে নিজে কল্পনা করতে পারবেন না, আপনাকে দেওয়া থাকতে হবে, আপনি পরবর্তীতে 1 থেকে বিয়োগ করে দেবেন আর কি। তো দেখেন আজকে আমি 6 থেকে 7টা কোশ্চেন পড়াইছি, এরপর থেকে আমি হচ্ছে অ্যালগরিদমগুলো শুরু করবো আর কি, যেহেতু প্রথম ক্লাস। তো এগুলো একটু মাথায় রাখবেন। আর আমি যা পড়াইছি এর বাইরে একটা লাইনও পড়ার দরকার নেই, মানে এটা পুরাটা দেয়, এখানে সিলেবাসে যা ইচ্ছা তাই থাকুক, কোনো সমস্যা নেই। আমি যে জিনিসগুলো আপনাদের দেখাবো এর বাইরে আপনার একটা কিছু পড়া লাগবে না, সো একটু মাথায় রাখবেন। আমরা কিছুক্ষণ পরে ল্যাবটা শুরু করবো, ঠিক আছে? ওকে, তাহলে এইটা একটু দিয়ে দিন আপনি ওনাদেরকে। ওকে, গ্রুপ খুলে দিতে পারেন, একটা গ্রুপ খুলে দিতে পারেন। আর আপনি হচ্ছে ওনাদের যে ওনাদের যে আছে ওনাদেরটা আমি ওনাদের সাথে দরকার হলে কথা বলবো না, আপনাদের মতো চলেন। হ্যাঁ হ্যাঁ এই টাইমে হইলে ভালো আমার জন্য। আর যদি চান তাহলে আচ্ছা, আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে সকালেও নিতে পারবো চাইলে একসাথে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করেন, ধরেন আমরা হচ্ছে আপনাদের নেক্সট উইকের স্মল টাস্ক দিয়ে একটু লিখে রাখেন। আপনারা আমাকে দেখাবেন লাইন ড্র করা একটা ট্রায়াঙ্গেল ড্র করা, এই দুইটা কোড একটু করে করবেন। কোড অলরেডি আছে, জাস্ট রান করে নিয়ে আসবেন। ট্রায়াঙ্গেল ড্র করা এবং লাইন ড্র করা। আমি এখন বুঝাই দিব কীভাবে কী করতে হবে, কোড অলরেডি দেওয়া আছে, জাস্ট আপনারা সেট আপ দিয়ে ওই ল্যাপটপ নিজেরটাতে নিয়ে আসবেন। ওকে আচ্ছা আচ্ছা একটা যে হচ্ছে আপনি ধরেন চিন্তা করেন যে আপনি একটা রেক্টেঙ্গল ড্র করবেন, আয়তক্ষেত্র কি কি থাকে, 4টা পয়েন্ট থাকবে। আচ্ছা ধরেন আমি চিন্তা করতেছি যে এইটা হচ্ছে আমার টোটাল হচ্ছে আমার, ধরেন এটা আমার সাদা খাতাটা বুঝছেন, যেখানে আপনি ড্র করবেন, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমি যদি এখানে একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করা ইম্পর্টেন্ট, এখানে যদি আমি হচ্ছে ধরেন একটা আয়তক্ষেত্র ড্র করতে যাই, আয়তক্ষেত্র 4টা পয়েন্ট থাকবে। একটু খেয়াল করবেন, কাইন্ডলি একটু খেয়াল করবেন। ধরেন এইটা হচ্ছে সেই আয়তক্ষেত্রটা, আমরা তো এইভাবে আয়তক্ষেত্র ড্র করি তাই না? ওকে, এখন আমার যে খাতাটা ছিল ওই খাতাটা এখন দেখেন আমরা তো নর্মালি রেফারেন্স আমাদের দরকার হয় না, খাতায় যে কোনো জায়গায় ড্র করে দিলেই হয়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি উপর দিক থেকে নিচে 50 পিক্সেল আসবেন, মানে এখান থেকে নিচের দিকে 50 পিক্সেল আসবেন এবং এখান থেকে ডান সাইডের দিকে 30 পিক্সেল গিয়ে আপনি হচ্ছে আয়তক্ষেত্রটা ড্র করবেন, তাহলে কি হবে? তাহলে স্ক্রিনের কোন জায়গায় এটা ড্র করবেন ফিক্স করে দিব না আপনাকে। ওকে, তো এখন আমরা আসলে পিক্সেল যখন ধরি তখন এই যে উপরের পয়েন্টটা এটাকে আমরা ধরি 0 0, বুঝছেন? এরপরে সামনের দিকে যখন এদিকে ডান দিকে যেতে থাকবো আমরা, তখন আমার যেটা হবে তখন এইটা বাড়তে থাকবে, ডান দিকে গেলে এটা 1 2 3 এভাবে বাড়তে থাকবে। আমি নিচে যখন নামবো তখন এটা বাড়তে থাকবে। তাহলে আমি আসলে ইমেজটাকে দুইটা অ্যাক্সিস দিয়ে প্রকাশ করতে পারতেছি না, এক্স এবং ওয়াই। এক্স বাড়লে আমার ডান দিকে যাবে, ওয়াই বাড়লে আমার নিচের দিকে আসবে, এটা তো বুঝতে পারছেন? তো এখন আমি যে হচ্ছে এখানে যে আমি বলতেছি যে আমি একটা আয়তক্ষেত্র ড্র করব, এইগুলার আয়তক্ষেত্রের জন্য আমার 4টা পয়েন্ট লাগবে না, খেয়াল করেন তো, এইখানে এই 4টা পয়েন্ট লাগবে না। আমি যদি একটা যদি ত্রিভুজ ড্র করি তাহলে আমার 3টা পয়েন্ট লাগবে না, এই জায়গায় 3টা পয়েন্ট, আর মাঝখানে তো জাস্ট কানেক্ট করে দেওয়া। আমার যদি 4টা পয়েন্ট এরকম থাকে, আমি যদি জানি এটা, এর পরবর্তী রেস্ট অফ দ্য কাজ হচ্ছে কানেক্ট করে দেওয়া, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে, তাই তো? আচ্ছা এখন চিন্তা করেন
এইটা আমি বলছিলাম এটা ধরেন হচ্ছে 10, এটা ধরেন x অক্ষ বরাবর 10, তাহলে এইটাও তো সেম x অক্ষ বরাবর 10ই থাকবে, তাই না? আচ্ছা, এটা যদি y অক্ষ বরাবর 0 থাকে তাহলে এটা হয়তো বা ধরেন 20 হবে, এটাই তো হবে। এভাবে আমি 4টা অ্যাক্সিস পাবো না এখানে? পাবো তো। আচ্ছা, তো এখন তো এই 4টা অ্যাক্সিস যদি আমি তাদেরকে দিতে পারি, এরপরে সে তার মতো করে হচ্ছে মাঝখানে দাগটা দিয়ে নিবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন একটা বিষয় চিন্তা করেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি আসলে এটা কোথায় ড্র করব। আমি যদি চিন্তা করি আমার খাতার মধ্যে আমি কোথায় ড্র করব, কম্পিউটারে এইটা হচ্ছে আমার মনিটরের কোন জায়গায় ড্র করব, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, তার মানে আমার অ্যাক্সিস দেওয়া লাগবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা 3D শেপগুলো দেখি না, ধরেন আপনার যদি ছবি এখন ভিডিও করি, এটা তো একটা 3D শেপ, তাই না? 3D শেপের জন্য এক্স ওয়াই জেড আর একটা কোঅর্ডিনেট লাগে না? 2D হইলে এক্স এবং ওয়াই লাগে, এটা তো আমরা জানি। ওকে, আচ্ছা, তো এখন যে কোনো গ্রাফিক্সের প্রোগ্রাম, আমরা সি প্রোগ্রামিং করে আসছি, জাভা হয়তো বা পড়ছি বা নাও পড়তে পারি, পড়ছি তো এগুলা। যে কোনো গ্রাফিক্সের প্রোগ্রাম শুরু হবে এই লাইন দিয়ে, ইনক্লুড gl glad.h, এটা হচ্ছে সেই হেডার ফাইলটা, বুঝছেন? আচ্ছা, এরপরে আমি নিচের দিকে আসবো, দেখেন এটা ইন্ট মেইন, মনে আছে আপনাদের? এটা তো আসলে সি প্রোগ্রাম, বুঝছেন? ইন্ট মেইন তো থাকবে, এটা হচ্ছে আগে হয়তো বা দেন নাই, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট আর ভ্যালু, এটা কিছুই না। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম যে লাইনটা হবে সেটা হচ্ছে গ্লাড ইনিট, একজ্যাক্ট হুবহু এই লাইনটাই হবে প্রত্যেকটা কোডে। এই গ্লাড ইনিট অ্যাকচুয়ালি কি করে, ওই যে লাইব্রেরি যেটা আপনি দিয়ে আসছেন এটা দিয়ে সব কিছু শুরু থেকে ইনিশিয়ালাইজ করে, মানে নতুন করে ইনিশিয়ালাইজ করে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা বিষয়, আপনার হাতে তো ধরেন স্ক্রিন আছে, এত বড় স্ক্রিন, তো আমি আপনাকে বলছি যে এই স্ক্রিনের কোন পার্টটা নিয়ে আপনি কাজ করবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। স্ক্রিন পুরোটা নিয়ে কিন্তু আমরা সবসময় কাজ করি না, আমরা স্ক্রিনের হয়তো বা ধরেন এটা হচ্ছে টোটালটা হচ্ছে স্ক্রিন, আমি বললাম যে আমার এইটুক নিয়ে আমি কাজ করব, এইটুকের ভিতরে হয়তো আমি ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গল যে কোনো কিছু ড্র করব। এই যে দেখেন, এই যে শব্দটা লেখা আছে গ্লাড ইনিট উইন্ডো সাইজ, ইনিশিয়ালাইজ যে করতেছি, উইন্ডো সাইজ দিয়ে বুঝাইতেছে 500x500, অর্থাৎ এইদিকে 500 যাবে, এইদিকেও 500 যাবে, কিন্তু আমরা কিন্তু স্টিল আমরা জানি না যে এই 500x500 এই শুরু পয়েন্টটা কোন জায়গায়, আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে যে উইন্ডোটা নিয়ে কাজ করবে সেটা 500x500 সাইজের হবে। ওকে, ফাইন। এর পরবর্তীতে আমি গ্লাড ইনিট উইন্ডো পজিশন লিখছি, শব্দটা খেয়াল করছেন? এই পজিশনে আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টটা দিয়ে দিছি। যদি একটা পয়েন্ট জানা থাকে এবং আমি যদি বলি যে আপনি হচ্ছে ডান দিকে যাবেন 10, নিচের দিকে যাবেন 20, তাহলে এটা আয়তক্ষেত্র ড্রতে ইজিলি করতে পারবেন, কারণ এই পয়েন্টটা আপনি পেয়ে যাবেন, এই পয়েন্টটা পাবেন, যদি এই দুইটা পান, এটা পাওয়া তো আপনার জন্য কোনো ফ্যাক্ট না। তার মানে আপনি একটা উইন্ডো সাইজ ক্রিয়েট করতে পারছেন কিনা বলেন? পারছেন। ওকে, এরপরে হচ্ছে উইন্ডোতে তো কিছু লিখবেন, মানে ধরেন এই যে ছোট করে লেখা থাকে এখানে কিছু তো লিখবেন যে দিস ইজ সামথিং বা দিস ইজ রেক্টেঙ্গল সামথিং, এই লেখাটার জন্য আপনাকে লিখতে হবে ক্রিয়েট উইন্ডো। যখন ক্রিয়েট উইন্ডোটা লিখবেন, দেখেন আপনি অলরেডি পজিশন দিছেন, অলরেডি সাইজটা দিছেন, কিন্তু কমান্ডটা দেন নাই যে আপনি ক্রিয়েট করেন। এই ক্রিয়েট উইন্ডো এটা দিয়ে এটা যদি লিখেন তাহলে ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি প্রিন্ট হবে ওই জায়গায় ছোটো করে কি প্রিন্ট হবে, এটা হচ্ছে কি রেক্টেঙ্গল। স্টিল একটা বিষয় চিন্তা করেন, স্টিল কিন্তু আমার রেক্টেঙ্গল নাই, আছে রেক্টেঙ্গল, আমি যে রেক্টেঙ্গলটা ড্র করতে চাই এটা তো শুধুমাত্র আমরা উইন্ডো অর্থাৎ উপরের যে খাতার শেপটা ওই শেপটা আনছি, বাট আমার কিন্তু এখনও রেক্টেঙ্গল ড্র করা হয় নাই। তো এটার জন্য সবসময় একটা ফাংশন ইউজ করা হবে ডিসপ্লে ফাংক, এটার ভিতর ডিসপ্লে পাস করে, হুবহু এটা যে কোনো শেপের জন্য ইউজ করা যাবে, সমস্যা নেই। আর এখানে যে দেখেন এটা তো তার মানে ফাংশন যেহেতু উপরে ডিক্লেয়ার করতে হবে সামহাও, না হলে তো ফাংশন হবে না এটা। তো এখন ইনিট এটা এখানে ইনিট আরেকটা থাকে, আর গ্লাড মেইন লুপ, মানে আপনার দেখেন আপনি ওই ডিসপ্লেতে কিছু একটা ডিসপ্লে করতেছেন, সাথে সাথে যাতে চলে না যায় মেইন লুপ, এটা ইনফিনিট লুপ, মানে আপনাকে ক্লিক করে, যেমন এখানে দেখেন এখানে যে আমি পিডিএফটা ওপেন করছি এটা কি চলে গেছে? চলে যায়নি, আমি যখন এখানে ক্লিক করি তখন চলে যাবে, তাই না? তো গ্লাড যদি মেইন লুপটা না লিখেন সে একটা ঝলকের মতো আসবে, আসার পর আবার চলে যাবে, তো আমার তো দেখা লাগবে, আমি এক ঝলক দেখলে কেমনে হবে? এটার জন্য আমার মেইন লুপ। আপনি কি এই 4-5টা বিষয় বুঝতে পারছেন? দেখেন প্রত্যেকটা কোডেই এটা থাকবে, প্রত্যেকটা কোডে, অর্থাৎ প্রথমে আপনাকে উইন্ডোর সাইজ বলতে হবে, উইন্ডোর পজিশন বলতে হবে, ক্রিয়েট করতে হবে, ডিসপ্লে যেটা ডিসপ্লে করতে চান, যেটা নিয়ে কাজ করতে চান সেটা আলাদা বিষয়, আমরা পরে ডিসকাস করতেছি। এখন আপনার হচ্ছে এখানে কি করতে হবে, ইনিট করতে হবে আর মেইন লুপ, এটা কিন্তু সবগুলো প্রোগ্রামে সেম, বুঝতে পারছেন? অফকোর্স আপনি যদি ধরেন 200x200 দেন, 50x50 দেন, এটা চেঞ্জেবল, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
আপনি একটু যখন করবেন না করে দেখেন যে হচ্ছে এটা ছোট হবে, আপনি যদি ভ্যালু কম দেন বড় হবে, নিচে আসবে, উপরে যাবে, এরকম। বুঝতে পারছেন? ওকে, তো এখন ধরেন আপনার শেপ আছে দুইটা, একটা হচ্ছে ধরেন ট্রায়াঙ্গেল ড্র করতে চান, আর একটা হচ্ছে রেক্টেঙ্গল ড্র করতে চান। তো প্রথমে আপনাকে আচ্ছা ধরেন আমরা 3D তে ড্র করতে চাই। 3D তে কয়টা অ্যাক্সিস থাকবে? 3টা। তো শুরুতে এই ডিসপ্লে ফাংশনের ভিতর দেখেন ক্লিয়ার কালার একটা শব্দ আছে, দেখছেন? আচ্ছা দেখেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি, ব্যাকগ্রাউন্ড বলতে ধরেন আমার একটা ছবি তুলতেছেন আপনি, আমি ছাড়া, আমি তো আপনার টপিক অফ ইন্টারেস্ট, পেছনে সামনে যা আছে সবই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের সংজ্ঞা কিন্তু এরকম না পিছনে একটা আপনার হচ্ছে একটা সাদা ঝোলাই দিব ওইটা কি ব্যাকগ্রাউন্ড, এরকম না। কিন্তু ব্যাকগ্রাউন্ডের সংজ্ঞা হচ্ছে যে টপিক অফ ইন্টারেস্ট, যেটা আমি ধরেন ওনার ছবি তুলেছি, যে আমি এই ছবি ওনাদের দুইজনের ছবি তুলবো, এই ছবি তুললাম, ওনারা 4 জন আছে না, ওনারা 4 জনে কিন্তু আমার সংজ্ঞা মতে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে ডাজেন্ট মিন যে একটা ওয়াল একটা কিছু, এরকম না। কিন্তু টপিক অফ ইন্টারেস্টের বাইরে যা যা আছে সবই ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? তো এখন প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ক্লিয়ার কালার দিছি, ক্লিয়ার কালার দিয়ে যেটা হয় ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সেট করা হয়। 0 মানে হচ্ছে সাদা, সাদা বুঝাই। আমি শুরুতে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটাকে আমি সাদা করে দিছি, বুঝছেন? ওকে, এরপরে হচ্ছে দেখেন, এরপরে আমরা যেটা করছি এই যে বাফার নামে একটা অপশন থাকে, দেখেন এই কোডটা তো আপনি মাল্টিপল টাইম রান করতে পারেন। আমরা বাফার শব্দটা তো পড়ছি মনে হয়, আপনার ধরেন বাফার মানে জমা থাকে, যেখানে ভ্যালু ক্যাশ থাকে, প্রিভিয়াস হিস্ট্রি ক্যাশ থাকে। তো আমার যাতে পূর্বেরটার সাথে বর্তমানটার কোনো ধরনের ডিপেন্ডেন্সি না আসে, আমাকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে বাফারটা ক্লিয়ার করে দিতে হবে। বুঝতে পারছেন? এই 2 লাইনের কোড কিন্তু চেঞ্জ হবে না কোনো সময়। আচ্ছা ওকে, এখন আপনি দেখেন, আপনি আমার একটা আয়তক্ষেত্রের জন্য 4টা পার্ট লাগে না? এই জন্য দেখেন জিএল বিগিন করছি, জিএল ইন করছি, দেখছেন? বিগিন করছি জিএল কোয়াডস, কোয়াডস মানে 4, আপনারা মনে হয় জানেন কোয়াড, যেমন হচ্ছে যারা খবর টবর দেখেন তারাও জানেন, যেমন আমেরিকা, তারপরে ভারত, জাপান, অস্ট্রেলিয়া মিলে কোয়াড একটা আছে, কোয়াড মানে তো 4। আচ্ছা, তো তার মানে যেহেতু 4টা পয়েন্ট আমার আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? কোয়াড। তো এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে জিএল কালার, এখানে মানে দেখেন আমি তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আমি বলছিলাম যে ক্লিয়ার কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি। এবং ধরেন এইটার কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা না, তো এটা তো আমার রেড, এই রেড কালারটা আমার দিতে হবে না, এই রেড কালারটা তো দিতে হবে। এই জন্য আমরা কি করছি দেখেন, এখানে কালো দিয়ে দিছি কালারটা, খেয়াল করছেন? ওকে, এখন আমি জাস্ট ভার্টেক্সগুলো দিব, 4টা পয়েন্ট এখানে আমি দিব। একটা পয়েন্ট ধরেন এটা আছে, এখানে একটা, এই 4টা পয়েন্টের এই 4টা পয়েন্টগুলি আমি যদি দিয়ে দেই, স্থানাঙ্ক যদি দিয়ে দেই, তাহলে সে নিজের মতো করে ওটা ড্র করে নেবে। তো আমি কি করছি, এরপরে দেখেন ভার্টেক্স, দেখেন 4টা ভার্টেক্সের, এটা 2Dতেই 2F 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 2F, অর্থাৎ এগুলো পয়েন্ট না, এগুলো তো আমার স্থানাঙ্ক এক্স এবং ওয়াই এর। এই স্থানাঙ্ক 4টা দেওয়ার পরে এই কোয়াড ফাংশনটা কি করবে, সেটা আয়তক্ষেত্র আঁকায় ফেলবে। বুঝতে পারছেন? অর্থাৎ আয়তক্ষেত্রের জন্য আমার কী দেওয়া দরকার, দেখেন আমার এখানে কিন্তু কালারও ফ্যাক্টর, কালারটাও কিন্তু একটা ফ্যাক্টর, কারণ আমি কোন কালারের আয়তক্ষেত্র চাই, ব্যাকগ্রাউন্ডে কী চাই, আমার হাতে এ লট অফ অপরচুনিটিস আছে এখানে, এগুলো চেঞ্জ করার, চেক করার। বুঝতে পারছেন? তো এখন আমি না হয় কোয়াড দিয়ে হচ্ছে আপনার আমি একটা আয়তক্ষেত্র করছি, তাহলে আমি ত্রিভুজের জন্য কি করব বলেন তো? ত্রিভুজের জন্য 3টা লাগবে না? এখন আমি 3টা দিয়ে যদি কোয়াড দিই, সেটা কি কাজ করবে? কাজ করবে না। কিন্তু আমাকে যেটা করতে হবে দেখেন, নিচে এই ত্রিভুজের জন্য বাকি কোড কিন্তু সেম। ত্রিভুজের জন্য আমরা কি করছি, এই যে জিএল ট্রায়াঙ্গেলস লিখছি, লিখে দেখেন 1টা 2টা 3টা, দেখছেন? দেখার এটা দেখছেন, এটা দিয়ে দিলে আমার এই যে ফাংশনটুকু আছে জিএল বিগেইন, এটা এই ট্রায়াঙ্গেলটা সে নিজে নিজে ড্র করে দিবে। এবং ট্রায়াঙ্গেলের কালার হবে কি, কালার দিয়ে দিছি যে কোনো একটা, এটা কালো হবে না বাট ব্ল্যাকিশ টাইপের একটা কালার হবে। বুঝতে পারছেন? সো হ্যাঁ, 0 1 এগুলোর দ্বারা হচ্ছে যে আপনার বোঝাতেছে পজিশনটা, মানে আমি বলছিলাম যে আপনার উপরেরটা 0 0 ধরে 1 দিলে 1 ঘর সামনে, এদিকে একটা পিক্সেল সামনে। এটা আপনি দেখবেন যে 30 40 100 200 1000 12000 দেওয়া লাগতে পারে আপনার, তাহলে দেখবেন যে সরবে কত সরবে, আপনি একটা আইডিয়া পাবেন আপনার ইয়েতে। বুঝতে পারছেন? সো আপনার যে কাজটা থাকবে যে আপনি হচ্ছে দেখেন, মানে সমস্যা হচ্ছে যে এই ল্যাবের পিসিগুলোতে ওপেন জিএল আপনি সেট করে রান করা এটা খুবই কঠিন হয়ে যাবে। আপনাদের আশা করি সবারই নিজস্ব পিসি আছে। যদি এটা না হয়, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা পিসি ফিক্স করবেন, এখানকার যে কোনো একটা ফিক্স করবেন, ফিক্স করে ওটাতে ওপেন জিএলটা হচ্ছে এই করবেন, সেট আপ দেবেন, সেট আপ দিয়ে আপনি কোড তো ইজি কোড নিয়ে কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে ওইটা হচ্ছে এখানে করে ফেলবেন। বুঝছেন? তো আপনাদের নেক্সট দিন আপনারা যেটা করবেন, একটা ট্রায়াঙ্গল আর একটা রেক্টেঙ্গল ড্র করে নিয়ে আসবেন, এটা রান করতে হবে এবং এটা কিভাবে কি কাজ করে আপনাকে জিজ্ঞেস করলে যাতে বোঝা যায়, এবং আপনারা একটা গ্রুপ ফর্ম করবেন।
আপনারা যতজন আছেন 3 জন করে গ্রুপ ফর্ম করবেন। আমি এর পরের দিন থেকে আপনাদের মানে আমাদের টোটাল কাজ হবে 2টা প্রজেক্ট করা। বড় 2টা প্রজেক্ট করলে আপনি প্রত্যেকটা লাইন যদি বুঝতে পারেন, আপনার এই ল্যাবে এই ধরনের কোনো কাজে আপনাকে কেউ আটকাইতে পারবে না। বুঝতে পারছেন? আপনাদেরও পেইন কম, আমার দেখতেও তো হবে, কারণ একটা জিনিস বেশি সংখ্যক গ্রুপ হলে আবার সমস্যা, মানে আমার অনেক টাইম লাগবে দেখতে, কারণ একটা গ্রুপের সাথে যদি আমার 10-15-20 মিনিট লাগে তো অনেক সময় লাগবে না সেইটার। আর প্রত্যেকটা 2টা যে প্রজেক্ট হবে, প্রজেক্টের রিপোর্ট হবে আর কি, বুঝছেন? রিপোর্টটা আমি হাতে লিখে নিব, কারণ আপনারা যদি আবার ChatGPT লিখে নিয়ে আসেন তখন সমস্যা। এটা হলে আপনাদের ল্যাবের রেজাল্ট এটার উপরে ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? আপনাদের মনে হয় ক্লাস আছে, তাহলে আজকে এইটুকুই থাক। ওকে, হ্যাঁ হ্যাঁ আপনি দেখান, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, এই পিডিএফটা একটু ওনাদেরকে দিয়ে দিন। হ্যাঁ, আর আপনি আমাকে এই যে অ্যাটেন্ডেন্স শিটটা ছবি তুলে পাঠান। ওকে, তাহলে ভালো থাকেন আপনারা। ভাই আপনি এটা স্যার দেখুন চলে যেতে আপনি দেখুন সেটা তো দুটো সেন্টার